এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ মাসুদ রানা। ওনার বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার বিদ্যানন্দ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামে। আর যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনারই এক ফুপার সাথে ঘটেছিল। সেই ফুপার নাম নূর মোহাম্মদ। ঘটনাটি যখন ঘটে তখন এই নূর মোহাম্মদ ফুপা কিশোর বয়সে ছিলেন। বর্তমানে ওনার বয়স 55-56 এরকম হবে আর কি। আর ঘটনা যখন ঘটেছিল তখন সময়কাল আসলে উনি নির্দিষ্ট করে সালটা বলতে না পারলেও বলেছেন 1980, 81, 82 এরকম হতে পারে আর কি। ওই সময় তো রাস্তাঘাট এরকম উন্নত ছিল না। আর ওই সময় নূর মোহাম্মদ ফুপা উনি কিশোর বয়সী হলেও উনি বেশ চঞ্চল এবং ডানপিটেও ছিলেন। কৃষিকাজ করা, তারপরে গরুর গাড়ি চালানো। বিশেষ করে এই নূর মোহাম্মদ ফুপার বাড়িতে 4টা গরু ছিল। 4টা গরুর মধ্যে 2টো গরু নূর মোহাম্মদ ফুপার বাবা উনি কৃষিকাজে ব্যবহার করতেন, মানে হাল চাষে ব্যবহার করতেন। আর 2টো গরুর গাড়ি তৈরি করে 2টো গরু সেই গাড়িতে ব্যবহার করতেন। মূলত গরুর গাড়ি চালানোর কাজটা নূর মোহাম্মদ ফুপার বাবাই করতেন। মাঝে মাঝে নূর মোহাম্মদ ফুপা উনি গরুর গাড়ি চালাতেন। এই জন্য গরুর গাড়ি চালাতে তারও কোনো সমস্যা হতো না, বা এটার নিয়ম কানুন খুব ভালো করে জানতেন আর কি। ওই সময় গ্রামে কিন্তু এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়ার জন্য, বিশেষ করে মেঠো পথ দিয়ে চলার জন্য বা মাটির রাস্তা যেটা রয়েছে, যেখানে কাদা হলে কোনোভাবেই অন্য কোনো গাড়ি চলতে পারে না, তখন কিন্তু গরুর গাড়ি চলতো। ঘটনা যখন ঘটে তার কয়েকদিন আগে নূর মোহাম্মদ ফুপার বাবার কাছে একটা বিয়ের বরযাত্রী নিয়ে যাওয়ার অফার আসে। এখন যারা অফারটা নিয়ে এসেছিলেন তারাও এই নূর মোহাম্মদ ফুপার বাবার পরিচিত ছিলেন। যেহেতু পরিচিত লোকজন আসছে, উনিও সানন্দে হা করে দেন। কারণ পরিচিত লোকজনের গাড়ি নিয়ে যাওয়া, তারপরে পরিচিত লোক হিসাবে সেই বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করা, এটা তো একটা স্বাভাবিক রেওয়াজ। তো সেই হিসাবে উনিও আনন্দিত হন যে যাবো, সমস্যা কি। কিন্তু প্রবলেমটা ছিল যে যেই গ্রামে বিয়ে, ওই গ্রামটা আবার বেশ দূরত্বে ছিল। আর যেখান থেকে বরযাত্রী তুলতে হবে সেই গ্রামটাও আবার এই বিদ্যানন্দ গ্রামের, মানে মাজাপাড়া গ্রামের 2 গ্রাম পরে। এখন এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এই মাজাপাড়া গ্রাম থেকে ওই গ্রামে যেতে 1 ঘন্টা লাগবে সর্বোচ্চ। এটা নিয়ে তো আর কোনো সমস্যা নেই। কয়েকদিনের মধ্যেই আস্তে আস্তে বিয়ের ডেটটা তো চলে এসেছে। সমস্যা যেটা হলো, ঠিক ওই বিয়ের আগের দিন সন্ধ্যার পরে এই নূর মোহাম্মদ ভাইয়ের বাবা উনি অসুস্থ হয়ে পড়েন। এখন কোনোভাবেই উনি গাড়ি নিয়ে যেতে পারবেন না। এখন পরিচিত লোকজন দাওয়াতও দিয়েছে, আবার গাড়ি নিয়েও যেতে হবে। এখন কি করবেন? যেহেতু নূর মোহাম্মদ ফুপা উনি মাঝে মাঝে গাড়ি চালাতেন, এগুলো নিয়ম কানুনও জানেন। এই কারণে নূর মোহাম্মদ ফুপার বাবা এই দায়িত্বটা নূর মোহাম্মদ ফুপাকে দিতেন যে বাবা তুই যা, আমার শরীরটা ভালো না, ওদেরকে বুঝাই বলিস যে আমি আসতে পারলাম না, আমি খুব আন্তরিকভাবে দুঃখিত, তোকে পাঠাইছি। তো নূর মোহাম্মদ ফুপাও পরের দিন খুব সকালবেলায় তার গরুর গাড়ি নিয়ে ওই যে 2 গ্রাম পরে যে বাড়ি থেকে বরযাত্রী নেবেন আর কি, সেই বাড়িতে চলে যান। তো সেখানে যাওয়ার পর ওনারা তো আশা করেছেন নূর মোহাম্মদ ফুপার বাবা আসবেন, উনি একজন ভার বুদ্ধি সম্পন্ন মানুষ, আর বিয়ে বাড়িতে একজন ভার বুদ্ধি সম্পন্ন মানুষের উপস্থিত থাকাটাও দরকার আছে। তারপরও যেহেতু সে অসুস্থ, আসতে পারে নাই, গাড়ি পাঠিয়ে দিয়েছে। আর ওই অবস্থাতে গাড়ি না পাঠিয়ে উপায়ও ছিল না, কারণ হঠাৎ করে সন্ধ্যার পরে আসলে উনি অসুস্থ হয়েছেন। তো ওই সময়ে যদি ওই গ্রামে খবরও পাঠানো হয়, ওই রাতে তো ওনারা কোনো গরুর গাড়ি ম্যানেজ করতেও পারবেন না। এই জন্যই মূলত এই নূর মোহাম্মদ ভাইকে গাড়ি দিয়ে মানে পাঠানো হয়েছিল আর কি। এখন ওখান থেকে তারা রওনা দিলেন প্রায় 30 কিলোমিটার। এই নূর মোহাম্মদ ফুপা যেটা বলেছেন, প্রায় আনুমানিক 30 কিলোমিটার ওনারা গাড়ি চালিয়ে সেই গ্রামে গিয়ে পৌঁছান। বেশ দূরত্বে ছিল 30 কিলোমিটার, মানে গ্রাম অঞ্চলে কিন্তু অনেক দূর। এটা ওনার আনুমানিক একটা হিসাব ছিল আর কি, এরকম হবে বা কম হতে পারে। ওখানে যখন তারা পৌঁছান তখন দুপুর হয়ে গেছে, মানে জোহরের আজান দিয়ে দিয়েছে। তো ওখানে ওনারা যাওয়ার পরে ওনারা বিশ্রাম করেন প্রথমে। তারপরে ওনার গরুর গাড়ি থেকে গরু দুটোকে খুলে একটা জায়গায় বাঁধেন, গরু দুটোকে বিশ্রাম দিতে হবে। এতটা পথ তারা হেঁটে এসেছে, গাড়ি টেনে এসেছে, গরুগুলোকে খাবারও দিতে হবে, কারণ আবার তো সেই সেম পথটা যেতে হবে। গরুগুলো যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তো বিশাল সমস্যা হয়ে যাবে। আর বিয়ের এই আনুষ্ঠানিকতাগুলো একটু তাড়াতাড়ি করার প্রয়োজন ছিল, কারণ সন্ধ্যা লেগে গেলে বা রাত হলে বিভিন্ন জায়গায় এই বরযাত্রীর গাড়িতে ডাকাতি হতো। নতুন বউয়ের শরীরে স্বর্ণের গহনা থাকতো, এগুলো ডাকাতি হতো। এই জন্য তাড়াহুড়া করেই তারা রওনা দেওয়ার জন্য পিড়াপিড়ি করতে থাকলে বিয়ের আনুষ্ঠানিকতাগুলো দ্রুতই সেরে ফেলা হয়। এরপর ওনারা খাওয়া দাওয়া করে রওনা দেন। তো রওনা যখন ওরা দিয়েছেন, অনেক রাত হয়ে যাবে এটাই স্বাভাবিক, সেরকম চিন্তাও তাদের ছিল। এখন এই গাড়িতে তো খুব বেশি লোক আসা যায় না, আর ফেরার সময় 5-6 জন উঠলেও
আবার যখন আসছিলেন তখন 5-6 জন উঠলো। ফেরার সময় তো এখন বরযাত্রী বেড়ে গেছে, কারণ ওই মেয়ের বাড়ি থেকেও কিছু আত্মীয় স্বজন মেয়ের সাথে আসবে। এখন সিদ্ধান্ত হলো যে গাড়িতে শুধু হাজবেন্ড এবং ওয়াইফ বসবেন, অন্যরা পায়ে হেঁটে বা অন্যান্য কোনোভাবে আসতে থাকবেন। আর গরুর গাড়ি যেহেতু একটু দ্রুতই চলে, স্বাভাবিক মানুষ পায়ে যেভাবে হেঁটে আসে তার থেকে সামান্য হলেও একটু দ্রুতই চলবে, এটাই স্বাভাবিক। এই জন্য ওনারা যখন রওনা দিয়েছেন তখন ওই লোক যারা হেঁটে আসছিলেন তারা একটু পিছনে পড়ে গিয়েছেন, বা অন্য কোনোভাবে আসেন তারা একটু পিছনে পড়ে গিয়েছিলেন। তো গরুর গাড়িতে শুধু হাজবেন্ড এবং ওয়াইফ বসা ছিলেন, আর গাড়ি চালাচ্ছেন নূর মোহাম্মদ ফুপা। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হওয়ার পরে এশার আজানও হয়ে গেছে। কারণ ওই সময় গ্রামের মসজিদগুলোতে এরকম মাইক ছিল না, মুখেই আজান দিত। তো রাস্তার পাশে একটা মসজিদও ছিল। যখন এশার আজান হলো তখন উনি বুঝতে পেরেছেন যে এখন এশার নামাজ হবে আর কি, জামাত হবে। তো উনি তো গাড়ি থামাতে পারছেন, উনি চলে যাচ্ছেন। সারাদিনের একটা জার্নি, ধকল হাজব্যান্ড ওয়াইফের উপর দিয়ে গিয়েছে। তো গাড়ির মধ্যে হাজব্যান্ড ওয়াইফ দুজনই ঘুমিয়ে পড়েছেন। আর ওই গরুর গাড়ির ছই যেটা বলে, একটা ইউ শেপের একটা ছাউনি থাকে যেটাকে ছই বলে, ওটার মধ্যে একটা হারিকেনও জ্বালানো ছিল। সেই হারিকেনের আলোতে দেখা যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ দুজনই গরুর গাড়ির মধ্যে এক পাশে কাত হয়ে, দুজন দুই পাশে কাত হয়ে ঘুমিয়ে গেছেন। তাদেরকে আর উনি ডাকেন নাই, নূর মোহাম্মদ ফুপা ডাকেন নাই যে ক্লান্ত হয়ে গেছে থাক ঘুমাক। কিন্তু ওনার এতটা পথ আসতে হবে, একটু কথাবার্তা বলার দরকার ছিল, যেহেতু গরু গাড়িতে অন্য কেউ ছিল না। তো উনি এসব ভাবছিলেন যে একটা কথা বলার মানুষ পেলে মনে হয় ভালোই হতো। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন ডাক দেয়, নূর মোহাম্মদ দাঁড়া দাঁড়া দাঁড়া। তো এই কণ্ঠটা একজন বৃদ্ধা মহিলার কণ্ঠস্বর। তো দাঁড়া দাঁড়া বলার সাথে সাথে নূর মোহাম্মদ ফুপা কিন্তু গাড়ি দাঁড় করার নাই, তার গরু দুটো দাঁড়িয়ে যায়। উনি কোনোভাবেই গরু দুটোকে সামনে নিয়ে যেতে পারছিলেন না। এখন পেছন থেকে ডাকছে, নূর মোহাম্মদ শোন শোন শোন, এদিকে এদিকে। এখন নূর মোহাম্মদ ফুপা উনি গরুর গাড়ি থেকে নামেন নাই। উনি ওনার শরীরটাকে একটু বাঁকা করে পেছন দিকে তাকিয়ে দেখেন যে আসলে কে ডাকছে। উনি দেখতে পান রাস্তার পাশে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। চেহারাটা ওই রকম অস্বাভাবিক না, স্বাভাবিকভাবে একটা বৃদ্ধা মানুষের যেরকম চেহারা হয়, একটু বয়স্ক মানুষের ওইরকম, একটু কুঁজো হয়ে গেছে, আর শরীরের কাপড়গুলো বেশ মলিন। নূর মোহাম্মদ ফুপাকে বলছে, নূর মোহাম্মদ, আমার হাঁটতে চলতে খুব অসুবিধা হয়, আমাকে গাড়িতে উঠা, আমাকে একটু নিয়ে চল, আমার খুব সমস্যা হচ্ছে। নূর মোহাম্মদ ফুপা কিন্তু তার বাবার কাছ থেকে শুনেছিলেন যে জামাই বউ নিয়ে যদি রাতের বেলা গাড়ি চলে, গরুর গাড়ি চলে বা ঘোড়ার গাড়িও চলে, কোনোভাবেই অন্য কোনো অপরিচিত ব্যক্তিকে এইভাবে রাতের বেলা কাউকে গাড়িতে উঠানো যাবে না। আর যদি কোনোভাবে একবার উঠে যেতে পারে তাহলে ভয়ঙ্কর বিপদ হবে। এখন নূর মোহাম্মদ ফুপা উনি কিন্তু কিছুটা বুঝতে পেরেছেন যেটা তো স্বাভাবিক কিছু না। ওনার বয়স কম হলেও ওনার বাবার কাছ থেকে যেই পরামর্শ উনি পেয়েছিলেন সেই অনুযায়ী উনি চিন্তা করেন এটা স্বাভাবিক কিছু না। কারণ হচ্ছে হঠাৎ করে তার গরু দুটোই বা কেন থেমে গেল, এই চিন্তা উনি করছিলেন। উনি যখন কোনোভাবেই গরু দুটোকে সামনে নিয়ে যেতে পারছিলেন না, তখন একটা কাজ করেন উনি ওনার যে হারিকেনটা ছিল এই হারিকেন থেকে কোনো কিছুর সাথে একটু আগুন ধরান, কোনো কাগজ বা কোনো একটা কাপড় বা কোনো কিছুর সাথে আগুন ধরিয়ে ওই গরুর যে লেজের মাথায় যে কিছু চুল থাকে ওই চুলের ওখানে আগুন ধরিয়েছেন একটা গরু, আর সাথে সাথে গরু হাঁটা চলা শুরু করেছে। পেছন থেকে কিন্তু ওই বৃদ্ধা মহিলা ডাকছে, নূর মোহাম্মদ আমায় নিয়ে যা নিয়ে যা। কিন্তু নূর মোহাম্মদ ফুপা ওইদিকে কর্ণপাত করেন নাই। নূর মোহাম্মদ ফুপা সামনে এগিয়ে যাচ্ছেন। এদিকে হাজবেন্ড ওর দুজন ঘুমিয়ে আছে, তাদেরকে উনি ডাকেন নাই, তারা কিন্তু কিছু শুনছে না। এভাবে 15-20 মিনিট এগিয়ে যাওয়ার পর আবার আরেকটা ঘটনা ঘটে। এবার পেছন থেকে না, হঠাৎ করে সামনে চলে আসে ওই বৃদ্ধা মহিলাটি। হঠাৎ করে এরকম সামনে চলে আসায় নূর মোহাম্মদ ফুপা বেশ ভয় পেয়ে যান যে কি ব্যাপার, হঠাৎ করে সামনে চলে আসলো, একটু আগে পেছন থেকে ডাকলো, এখন সামনে চলে আসলো। আর সামনে চলে আসার সাথে সাথে তার গরু দুটিও থেমে যায়। গরু দুটো খুব ভয় পেতে থাকে। তখন ওই বৃদ্ধা মহিলাটা বলতে থাকে, নূর মোহাম্মদ আমায় নিয়ে চল, আমার চলতে খুব অসুবিধা হচ্ছে, আমি অসহায়, আমাকে নিয়ে চল, আমাকে গাড়িতে উঠা। কিন্তু নূর মোহাম্মদ ফুপা বলেন যে তাড়াতাড়ি সামনের থেকে সরো, তোমাকে নেওয়া যাবে না, যাও ভাগো। কিন্তু ওই মহিলা সরে না। আর এদিকে এই নূর মোহাম্মদ ফুপা উনি ওনার গরু দুটোকেও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু গরু দুটো সামনে লাগায় না। এরপর উনি কি করেছেন যে আর একটা যে গরু, আগে তো একটা গরুর লেজের আগায় যে চুল থাকে ওখানে আগুন ধরিয়েছিলেন, যখন চলা শুরু করেছিলেন উনি আবার ফু দিয়ে সেই আগুনটা নিভিয়েও দিয়েছিলেন। এইবার অন্য যে গরুটা যেটাতে উনি আগুন লাগান নাই আর কি, যেটা লেজের মাথায় আগুন লাগান নাই, সেটাতেও একই প্রক্রিয়ায় যখন আগুন লাগানো শুরু করেছেন এবং লেগেও যায়, তখন ওই গরুটা চলা শুরু করে। চলা শুরু করার পর হঠাৎ করে চোখের সামনে থেকে ওই বৃদ্ধা মহিলাটা ভ্যানিশ হয়ে যায়। এদিকে কিন্তু হাজবেন্ড ওয়াইফ কিছুই বুঝতে পারতেছে না যে কি হচ্ছে, কারণ ওরা তো ঘুমাচ্ছেন ওই ছয়ের মধ্যে। এইভাবে 10 মিনিট চলার পর হঠাৎ করে
ওই নূর মোহাম্মদ ফুপা দেখেন যে এবার বৃদ্ধা মহিলাটি সামনেও না পিছনেও না, একদম রাস্তা বরাবর শুয়ে আছে এবং শুয়ে বলছে, নূর মোহাম্মদ তোর গাড়িতে আমাকে তোল। তো এবার এই নূর মোহাম্মদ ফুপা কি করেছেন, উনি তো বুঝতে পেরেছেন যে তার গরু তো দাঁড়িয়ে গেছে, আবারও সামনে আগাবে না। এদিকে দুইবার আগুন লাগানোর পরে উনি আবার যখন গরু চলা শুরু করছে, উনি আবার ফু দিয়ে লেজের আগুনটা নিভিয়ে দিয়েছিলেন। এবার উনি কি করেছেন, আবারও বুদ্ধি করে, কারণ ওই লেজের আগায় যে চুলগুলো থাকে ওগুলো তো পুরোপুরি আর পুড়ে যায়নি তখন, কারণ উনি নিভিয়ে দিয়েছিলেন একটু পরেই। উনি এবার দুটো গরুর লেজেই আবার আগুন ধরিয়ে দেন। এবার গরু দুটো দ্রুত চলতে থাকে, আর ওই যে সামনে তো বৃদ্ধা মহিলা শুয়ে আছে, এবার গরু দুটো ওই বৃদ্ধা মহিলার শরীরের উপর দিয়ে চলে যায়। আর যখন গরুর গাড়ির চাকা ওই বৃদ্ধা মহিলার শরীরের উপর ওঠে, তখন কোনো গাড়ি যদি বা গরুর গাড়ি যদি কোনো উঁচু জায়গায় উঠে আবার নেমে যায়, যেভাবে গাড়িটা একটু ঝাঁকুনি লাগে ঠিক ওই রকম মনে হয়। আর যখনই গাড়িটা এভাবে পার হয়ে চলে গেছে, এরপরই ওই বৃদ্ধা মহিলাটা পিছন থেকে চিৎকার করে বলে উঠছে, নূর মোহাম্মদ তার কাজটা তুই ঠিক করলি না, তুই এইভাবে আমার শরীরের উপর দিয়ে গাড়ি উঠাই নিতে পারলি, আমার শরীরের কত ক্ষতি হইলো, আমার বয়স হয়ে গেছে কত, তুই আমাকে নিবি না কিন্তু গায়ের উপর দিয়ে গাড়ি কেন উঠাইলি, কাজটা কিন্তু ভালো করলি না। তো নূর মোহাম্মদ ফুপা এটা নিয়ে আর কিছু ভাবেন নাই। তবে এরপরে উনি ওই হাজবেন্ড ওয়াইফকে ডাক দিয়েছিলেন যে আপনি একটু ওঠেন। উনি তাদেরকে আর বলেন নাই যে কি সমস্যা, তাহলে তো ভয় পেতে পারেন, নতুন বউ হঠাৎ করে এই কথা শুনে তো আবার ভয় পেতে পারেন, এই জন্য কিছু বলেন নাই। তো তাদেরকে ডাক দিয়েছেন এবং ওই হাজবেন্ড যিনি ছিলেন আর কি তার সাথে কথা বলা শুরু করেছেন। তো এভাবেই বাকিটা পথ কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই চলে আসেন। ওনারা যখন চলে এসেছেন বাড়িতে, এর আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার অন্য লোকজনও চলে এসেছে ততক্ষণে। তো এই সময়টা ওনারা বিশ্রাম নিয়েছেন, এই নূর মোহাম্মদ ফুপা ওই বাড়িতে বিশ্রাম নিয়েছেন, হালকা নাস্তা পানি করেছেন। এরপরে উনি চলে যেতে চান। তখন রাত হয়ে গেছে, বেশ রাত বলতে তখনকার সময়ে রাত আনুমানিক 10টা সাড়ে 10টা বাজে। তো গ্রামে এই 1980-82 সালে রাত 10টা সাড়ে 10টা মানে কিন্তু অনেক রাত, বর্তমান সময়ের প্রেক্ষাপটে সেটা কিছু না হলেও। তো নূর মোহাম্মদ ফুপাকে তারা ওই সময় থেকে যাওয়ার অনুরোধ করেন। তখন উনি বলেন যে থেকে যাবো, আমার তো 2 গ্রাম পরেই বাড়ি, সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে আমার বাড়ি যেতে গরু নিয়ে বা এই গরু গাড়িটা চালিয়ে নিতে, তো এখন তো থাকার দরকার নেই। আর তাছাড়া আমি নিজের বাসা ছাড়া অন্য জায়গায় আসলে ওইভাবে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমি চলেই যাই। তখন দেখলেন যে আসলেই তো তাই বাড়িটা খুব বেশি দূরেও না, ঠিক আছে যাক। তো উনি এই গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েন। এখন বেরিয়ে পড়ার পর এই নূর মোহাম্মদ ফুপার কাছে মনে হলো যে গাড়ি তো নিয়ে বের হইলাম, কিন্তু সোজা পথ দিয়ে গেলে তো 1-1.5 ঘন্টা সময় লাগবে। পাশে যে নদীটা আছে, নদীর পাশ দিয়ে তো যাওয়া যেতে পারে, অনায়াসে যাওয়া যেতে পারে। তো ওই দিকটা দিয়ে যাই, তাহলে সময়টা অনেক কম লাগবে, আর নদীর হাওয়া খেতে খেতে গেলাম, ভালোই লাগবে। তো উনি মেইন রাস্তাতে না দিয়ে তার গাড়িটা ঘুরিয়ে নদীর পাড় দিয়ে যাওয়া শুরু করেন। তো নদীর পাড়ে কিন্তু যে বালু রাস্তা, তখন রাস্তাও তো না আসলে এটা, কারণ নদীর যেই পাড় ওটাতে কিন্তু আসলে বালুটা ভিজা ভিজা থাকে। তো গরুর গাড়ির চাকা কিছুটা দেবে যায়, পুরোপুরি না দেবে গেলেও। তো যাচ্ছিলেন ওই দিক দিয়ে, আর উনি আপন মনে গান গাচ্ছিলেন। উত্তরবঙ্গের যে সঙ্গীতটা থাকে আর উনি গান গাচ্ছেন ওনার মতো করে। ওনার গানের গলাও খুব ভালো ছিল। তো উনি আগাচ্ছেন অনেকটা পথ আগাচ্ছেন, তখন কিন্তু আকাশে চাঁদের আলো ছিল, নদীর পানির উপরে চাঁদের আলো পড়ে বেশ চকচক চকচক করছিল, দারুণ একটা পরিবেশ ছিল। আর খাওয়া দাওয়া করেছেন, বেশ ভালো টাকা পয়সাও দিয়ে দিয়েছিলেন, বকশিসও দিয়েছিলেন নূর মোহাম্মদ ফুপাকে। ওনার মনটাও বেশ ফুরফুরে ছিল। তো উনি আগাচ্ছেন। তো বেশ কিছুটা দূরে দেখতে পান যে 4 জন মানুষ দাঁড়িয়ে আছে। উচ্চতা খুব বেশি না, তবে হ্যাঁ লম্বা, তবে খুব বেশি না, মানে এই টাইপের লম্বা মানুষ দেখা যায়। আর তাদের শরীর এক ধরনের আলখেল্লা, আর তারাও বেশ বৃদ্ধ। আর একটা লাশ সাদা কাপড়ে মোড়ানো, লাশটা মাটিতে রাখা। তো ওই 4 জন লোক বলে, এই গারোয়ান ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। নূর মোহাম্মদ ফুপা গাড়ি দাঁড় করানোর আগেই গরু দুটো থেমে যায়। এরপর ওই বৃদ্ধা ওই যে 4 জন থেকে একজন বলে যে এই যে যার লাশটা দেখছো আমাদের বোন, তো আমরা পাশের একটা গ্রামে যাবো। একটা গ্রামের নাম বলে, ওই গ্রামটা আবার এই নূর মোহাম্মদ ফুপার চলার পথেই পড়বে। তখন ওই 4 জন লোকের থেকে একজন বলে যে এটা তো আমাদের বোন, মারা গেছে, তো ওকে নিয়ে যাব, ওই গ্রামে নিয়ে যাব, তো লাশটা গাড়িতে তুলতে পারবা, তোমাকে বেশ মোটা অঙ্কের টাকা দিব। এখন নূর মোহাম্মদ ফুপা উনি চিন্তা করেন যে তার বাবা কিন্তু নিষেধ করে দিয়েছে কখনো গাড়িতে লাশ উঠানো যাবে না। এখন নূর মোহাম্মদ ফুপা চিন্তা করে যে বাবা তো আর জানতেছে না, এতগুলো টাকা দিবে, খারাপ কি। তখন ঠিক আছে লাশ উঠান আপনারা গাড়িতে। তখন ওই 4 জন বলে, না আমরা উঠাতে পারবো না, তুমি উঠাও, আমাদের বয়স হয়ে গেছে, লাশ উঠানোর মতো শক্তি আমাদের শরীরে নাই। তখন নূর মোহাম্মদ ফুপা এই বিষয়টা নিয়ে আর বেশি কিছু চিন্তা করেন না। উনি নিজেই গাড়ি থেকে আবার নেমে যান, নেমে ওই লাশটা ধরে গাড়িতে উঠান। লাশটা উঠানোর সময় খুব যে বেশি ওজন মনে হয়েছে তা কিন্তু না, হয়তো বা 60-70 কেজি এরকম মনে হয়েছে আর কি, সর্বোচ্চ ওজন।
একটু ঠিকঠাক মতো উঠান। এবং ওঠার পর বলেন যে আসলে আপনারা তো 4 জন লোক, আমার গরুর গাড়িতে তো 4 জন যদি আপনারা ওঠেন তাহলে এইখানকার মাটি তো নরম, চাকা দেবে গেলে তখন আর আগাতে পারবো না, আপনারা ভালো হয় যে এটার সাথে হেঁটে আসেন। তো ওনারা বলে আচ্ছা ঠিক আছে, আমরা সাথে হেঁটে আসতেছি। তো উনি লাশ উঠিয়েছেন, গাড়ি চালাচ্ছেন, পেছন দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখছেন যে ওই 4 জন আসছে কিনা। দেখছেন না, ঠিকই আসছে, 4 জনই আসছে। অল্প কিছুক্ষণ চলার পর হঠাৎ করে গাড়িতে একটা ঝাঁকুনি লাগে। ঝাঁকুনি লাগার পর নূর মোহাম্মদ ফুপা ওই গরুগুলোকে থামান, গাড়িটা থেমে যায়। পেছন দিকে তাকিয়ে দেখেন যে ওই 4 জন লোক নাই, আর লাশটাও নাই, লাশটা মাটিতে পড়ে গেছে, মানে পেছনে পড়ে গেছে আর কি। তখন নূর মোহাম্মদ ফুপা খুব মন খারাপ করেন এই কারণে, আহারে ওই লোকগুলোও বৃদ্ধ মানুষ, হয়তো বা আমার গাড়ি তালে তালে হেঁটে আসতে পারেন নাই, পেছনে পড়ে গেছে, আর লাশটা একটা ভদ্র মহিলার লাশ, লাশটা নিচে পড়ে গেল। লাশটা নিচে পড়ে গিয়ে নিশ্চয়ই কষ্ট পেয়েছে, কারণ ইসলাম ধর্মে রয়েছে যে মৃত লাশও কষ্ট পায়। তো লাশটা তার কারণে হয়তো বা কষ্ট পেল, পড়ে গেল। তো উনি এই চিন্তা করে লাশটা আবার গাড়িতে তোলার চেষ্টা করছেন, কিন্তু না, উনি কোনোভাবেই সেটা পারছেন না। লাশটা অনেক ভারী মনে হচ্ছে, কোনোভাবেই উনি লাশটা তুলতে পারলেন না। অথচ কিছুক্ষণ আগেই কিন্তু এই লাশটা উনি গাড়িতে অনায়াসে তুলে ফেলেছিলেন। কোনোভাবেই না তুলতে পেরে একটা সময় মনে হয় যে আচ্ছা আসলে ব্যাপারটা কি, এটা কি লাশ না অন্য কিছু, নাকি ভারী কোনো জিনিস এটা, দেখি তো। তো উনি কি করেছেন, ওই লাশের মুখের উপর থেকে কাপড়টা কেবল সরিয়েছেন। সরানোর সাথে সাথে উনি দেখেন যে আরে এটা তো সেই মহিলা, যে মহিলাটা রাস্তার বিভিন্ন জায়গায় এসে বারবার ওই গাড়িতে উঠতে চেয়েছিল। আর একটা পর্যায়ে এই মহিলার শরীরের উপর দিয়ে গাড়ি চালাই দেওয়া হয়। উনি যখন এই লাশের উপর থেকে কাপড়টা সরিয়েছেন তখনও কিন্তু মহিলাটা চোখ বন্ধ করা ছিল। কয়েক সেকেন্ড পরই হঠাৎ করে ওই মহিলাটা চোখ খোলে। শুধু চোখ খোলে না, খপ করে নূর মোহাম্মদ ফুপার হাত চেপে ধরে। খুবই শীতল, মানে ঠান্ডা হাত ছিল। এমন ভাবে হাত চেপে ধরেছে নূর মোহাম্মদ ফুপার আর ছোটার সুযোগ নাই। ওই মহিলা বলছে, কিরে তোরে বারবার বললাম যে আমাকে গাড়িতে উঠা, তুই উঠালি না, তুই আমার গায়ের উপর দিয়ে গাড়ি চালাই দিলি, আমার শরীর অনেক ক্ষতি হয়েছে, আজকে তোর আর রক্ষা নাই, আর আমার ভাইয়েরা আসতেছে, এখন তোর শেষ সময় চলে আসছে। তো এরপরে নূর মোহাম্মদ ফুপা প্রচন্ড জোরে একটা চিৎকার দেন। এরপরে কি হয়েছে ওনার আর কিছু মনে নাই। ওদিকে কি হয়েছে, নূর মোহাম্মদ ফুপার আসতে দেরি দেখে নূর মোহাম্মদ ফুপার বাবা, উনি এবং আশেপাশে কয়েকজন পুরুষ মানুষ, ওনারা ওই যে ওই বরের যে বাড়ি সেই গ্রামে ওই বাড়িতে গিয়েছে। তো ওনারা বলছেন যে ও তো অনেকক্ষণ আগেই চলে গেছে। তখন ওনারা চিন্তা করছে, আরে ও যদি চলে গিয়ে থাকে তাহলে আমরা যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা দিয়ে তো আসে নাই, তাহলে তো আমাদের সামনে ও পড়তো, নিশ্চয়ই ওই নদীর পথ দিয়ে ও আসছে। তো ওনারা চিন্তা করে নদীর পথ দিয়ে রাতের বেলা একা আসাটা তো ঠিক না। ওনারা ওই নদীর পথটা অনুসরণ করেছেন। তো বেশ খানিকক্ষণ যাওয়ার পরে ওনারা দেখতে পান একটা গাড়ি, দূর থেকে বোঝা যাচ্ছে চাঁদের আলোতে এটা গরুর গাড়ি, কিন্তু গরুর কোনো উপস্থিতি বোঝা যাচ্ছে না। তবে মনে হচ্ছে ওখানে কোনো কিছু ছিল, কোনো কিছু নড়াচড়া করছে। তবে ওনারা কাছে গিয়ে তার কোনো অস্তিত্ব দেখতে পান নাই। তবে যেটা দেখেন সেটা খুব ভয়ানক একটা ব্যাপার ছিল। সেটা হলো দুটো গরুর একটা একদমই নাই, আর আরেকটা গরুর অর্ধেক খাওয়া। আর নূর মোহাম্মদ ফুপা উনি একটা পাশে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তখন উপস্থিত লোকজন নূর মোহাম্মদ ফুপাকে ধরে বাড়িতে নিয়ে আসেন। আর ওই অর্ধেক খাওয়া গরু, ওটা তো আসলে ওই সময় নিয়ে আসা সম্ভব না। আর গরুর গাড়িটা অন্য কয়েকজন মিলে ঠেলতে ঠেলতে নিয়ে চলে আসেন আর কি। তো নূর মোহাম্মদ ফুপার যখন জ্ঞান ফিরেছে তখন উনি দেখতে পান যে উনি ওনার বাড়িতে শুয়ে আছেন। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ব্যাপারটা কি, কি হয়েছিল ওখানে, সে অজ্ঞান হয়ে গিয়েছিল কিনা বা কি কারণে হয়েছিল। তখন নূর মোহাম্মদ ফুপা এই বিষয়টা বিস্তারিতভাবে বলেন। এরপরে তারাও বলেন যে কিভাবে তারা তাকে উদ্ধার করেছে। পরবর্তীতে একজন ভালো হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। হুজুর ওই জিনটাকে, ওই মহিলা জিনটাকে হাজির করেছিলেন। হাজির করার পর ওই মহিলা জিনটা বলে যে সে হচ্ছে ডাকিনী পরী। রাতের বেলা বিশেষ করে কোনো হাজবেন্ড ওয়াইফ যদি কোনো গাড়িতে থাকে, ওই গাড়িতে তারা ওঠার চেষ্টা করে। যদি একবার উঠতে পারে তাহলে ওই মহিলার সে ক্ষতি করে, এবং এরকম ক্ষতি করলে ওরা খুব শক্তিশালী হয়। কিন্তু তারা চাইলেই কোনো গাড়িতে উঠতে পারে না যতক্ষণ না পর্যন্ত গাড়ির যেই চালক মানে গাড়োয়ান সে অনুমতি দেয়। সে অনুমতি দিলে উঠতে পারে, এছাড়া তাদের ওই গাড়িতে ওঠার কোনো শক্তি নাই। বারবার ওঠার চেষ্টা করলেও যখন সে উঠতে পারছিল না তখন সে সামনে শুয়ে পড়ে, যে যেভাবেই হোক এই নূর মোহাম্মদ ফুপা যেন অনুমতি দেয়। কিন্তু নূর মোহাম্মদ ফুপা কি করেছেন, তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন। এর কারণে তার শরীরে আঘাত লেগেছে। আর ওই ডাকিনী পরীর 4 ভাই ছিল, তারা কি করেছে, এরকম একটা মায়াজাল সৃষ্টি করেছে নদীর পাড়ে। সারা পথ তারা আর সামনে আসে নাই, অপেক্ষা ছিল কখন এই নূর মোহাম্মদ ফুপা একা একা আসবেন। তুমি যখন নদীর পাড় দিয়ে আসেন তখন সুযোগটা আরো ভালোভাবে তারা পান। তখন ওই 4 ভাই তার বোনকে লাশ সাজিয়ে
ওখানে অপেক্ষা করছিলেন। আর ওনারা চাইলেই কিন্তু ওই লাশটাকে গাড়িতে তুলে দিতে পারতেন না, কারণ ওই গাড়ি চালক নিজে নেমে যদি ওই লাশটা উঠাতেন তাহলেই নাকি শুধু সে ওই গাড়িতে উঠতে পারত। আর এইভাবেই ওই গাড়ির উপর সে উঠে বসে। আর এরপর ওই মহিলাটি চেয়েছিল যে নূর মোহাম্মদ ফুপাকেও খেয়ে ফেলতে। মূলত ওই যে দুটা গরু, একটা গরু খেয়ে ফেলেছিল, আর একটা গরু যখন অর্ধেক খাওয়া হয়েছে তখন হলো লোকজন আসা শুরু করেছে। এরপরে নূর মোহাম্মদ ফুপাকেও খেয়ে ফেলত। এরা এক ধরনের ভয়ঙ্কর আদমখোর জিনও বটে। লোকজন চলে আসার কারণে তারা আসলে ওই কাজটা করতে পারে নাই। তখন ওই যে হুজুর বলেন যে যাই হোক, তুমি তো আসলে একটা গরু তো খেয়েই ফেলছো তোমরা, আর একটা গরু অর্ধেক খেয়ে ফেলছো, এখন আর এই ছেলেটাকে কোনো ক্ষতি করো না। এখন ওই জিনটা আর কোনোভাবে মানে না, কোনোভাবেই যেতে চায় না। যাই হোক, অনেক কষ্টে একটা সময় সে মানে, সে চলেও যায়। পরবর্তীতে ওরকম কোনো সমস্যা আর নূর মোহাম্মদ ফুপার সাথে হয়নি। নূর মোহাম্মদ ফুপা এখনো আছেন, ভালো আছেন, জীবিত আছেন, সুস্থ আছেন। তো এটি ছিল ঘটনা।